গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কোনো একটা সেন্টেন্সকে দেখলে আমরা কি করে টের পাবো যেটা সিম্পল অথবা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, সেই বিষয়গুলো নিয়ে আর জটিলতা থাকবে না। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে দেবো। ভিডিওটা দেখলে পরে একদম সহজ হয়ে যাবে, আমি আশা রাখছি। চলো শুরু করা যাক। দেখো, সিম্পল সেন্টেন্স আলোচনা করার আগে একটু কথা বলছি যে এখানে জানতে হবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে সমাপিক ক্রিয়া, আর সাবজেক্ট মানে কর্তা। আশা করি তোমরা সবাই জানো। কর্তা মিন্স যেটা আমরা কারক বিভক্তিতে কর্তৃকারক বলি, সেটাই তো কর্তা, সেটাই তো আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট। বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে, যে কোনো সেন্টেন্সে যে ক্রিয়া সম্পাদন করবে, কাজের যে মালিক। আমরা এটাও জানি যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্তা হয়। তাহলে সাবজেক্ট সম্পর্কে আইডিয়া হয়ে গেল। বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলি সাবজেক্ট বা কর্তা। বাকি দেখলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে সমাপিক ক্রিয়া, যে ক্রিয়ার তার যে অর্থটা সম্পূর্ণরূপে বাক্যে প্রকাশিত হবে। সমাপিক ক্রিয়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে কোনো ক্রিয়াপদ, তাকে আমরা বলবো সমাপিক ক্রিয়া। ইংরেজিতে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন ডু মানে করা, প্লে মানে খেলা, ঠিক আছে, সিং মানে গান করা, এগুলো সবাই ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব যেগুলো আছে, সেই ফাইনাইট ভার্বরা আমরা পরবর্তীতে আরও বিস্তৃত করবো। যে তোমরা হয়তো নাম শুনে থাকবে প্লে, প্লেট, প্লেট, এগুলো কোথা থেকে এলো? এদের আবার তিনটে করে রূপ আছে। একটাকে বলা হচ্ছে প্রেজেন্ট, একটাকে বলা হচ্ছে পাস্ট, একটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। আমরা পরবর্তীতে এই ক্লাসগুলো নিয়ে আবার ডিসকাস করবো। আরেকটা বিষয় হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কর্মকর, ঠিক আছে। সাবজেক্ট মানে কর্তা যদি হয়, অবজেক্ট মানে কর্ম অথবা কর্মকর। তাহলে আমরা কি করবো? কর্তা যে কাজ করে তাকেই বলা হচ্ছে অবজেক্ট বা কর্মকর। যদি বলি সে ভাত খায়, সে ভাত খায়, কে ভাত খায়? সে ভাত খায়, এই ক্রিয়ার মা করবে। এই বাক্যটার মধ্যে সে ভাত খায় বাক্যটা না হয় লিখে দিই। সংক্ষিপ্ত করে, সে ভাত খায়। এটা যদি তোমরা একটা সেন্টেন্স বা বাক্য কল্পনা করো, তাহলে এই বাক্যের কে ক্রিয়া সম্পাদন করছে? অবশ্যই সে। ইংরেজিতে বললে হি ইটস রাইস, তাহলে সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। মনে থাকবে, সে ভাত খায়। খায় মানে খায়, এটা তো কোনো একটা কাজ পাওয়া যাচ্ছে, তাই না? যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা বলি ক্রিয়াপদ। ওটা অবশ্যই খায় শব্দটা ক্রিয়াপদ। বাকি দেখলো ভাত মানে সে কি খায়, অর্থাৎ যা করে তাই হচ্ছে কর্ম। অতি সহজ কথা, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তা, আর কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট বা কর্ম। ক্লিয়ার? তাহলে আমরা মূল টপিকসে চলে এলাম। মূল টপিকস হচ্ছে কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের উদ্দেশ্য সিম্পল সেন্টেন্স কাকে বলা হয়, উদাহরণ কি কি? কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয়, উদাহরণ কি কি? কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলা হয়, উদাহরণ কি কি? এইটুকুই আলোচনার বিষয়বস্তু। দেখো, সিম্পল সেন্টেন্স কথাটা দিয়ে লেখা আছে এটা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে লেখা আছে জটিল বাক্য, কম্পাউন্ড দিয়ে লেখা আছে যৌগিক বাক্য। তো সরল, জটিল, যৌগিক, দেখবে বাংলার সঙ্গে ইংরেজি গ্রামার হুবহু মিল। দেখবে বাংলা ব্যাকরণ বই যদি তোমাদের কাছে থেকে থাকে সম্পূর্ণ হুবহু মিলে গেছে। হ্যাঁ, ব্যাকরণ তো, যেটাকে ইংরেজিতে গ্রামার বলছি, বাংলা সাবজেক্টের ক্ষেত্রে বলছি বাংলা ব্যাকরণ। তো সরল বাক্য এটা সংজ্ঞা বলতে গিয়ে আমরা এইভাবে বলবো, যে বাক্যে ফাইনাইট ভার্ব আর হচ্ছে সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একবার মাত্র ব্যবহার হবে, একবার মাত্র ব্যবহার হবে। ওটা বোঝা গেছে? যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব বা সমাপিক ক্রিয়া থাকবে, আমরা তখন তাকে বলবো সিম্পল সেন্টেন্স। উদাহরণ কি কি? এই যে একটু আগে বললাম যে সে ভাত খায়, এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। হি
ইটস রাইস। একবার সাবজেক্ট, একবার ফাইনাইট ভার্ব, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। দুই নম্বর উদাহরণ, আর কি উদাহরণ দেওয়া যেতে পারে? পাখি আকাশে ওড়ে, তাই না? পাখি আকাশে ওড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে, তাহলে সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, একবার সাবজেক্ট এবং একবার ফাইনাইট ভার্ব। এখানে সাবজেক্ট এক বছর না বহু বছর, দ্যাট ইজ নট ম্যাটার। দ্য ম্যাটার ইজ দ্যাট সাবজেক্ট বা কর্তা আর যেটা ফাইনাইট ভার্ব থাকবে সেটা একবার করে ব্যবহার হবে। দিস ইজ দ্য ম্যাটার। এবার চলে এলাম কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। আমরা তো বলি যে লোকটা খুব জটিল, মানে ঘোরা হয়েছে, তাই না? সহজ কথা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য। অর্থাৎ কি থাকবে এখানে? এখানে কমপ্লেক্স সেন্টেন্স বলতে গেলে আমরা এইভাবে বলবো যে এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং তার অধীনে একটা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। ঠিক আছে স্যার, প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ আবার কি? একটা বাক্যের মধ্যে দেখা যাক। তো আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এই বাক্যটা বাংলা মানে কি হচ্ছে? আমি জানি যে সে হয় সৎ। আমি জানি যে সে হয় সৎ। দেখো এখানে আই কে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা মূল বাক্যাংশ, আর দ্যাট হি ইজ অনেস্ট এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে পার্থক্য কি দাঁড়াবে? এটা মূল বাক্যাংশ, এটা হচ্ছে কি মুখ্য, এটা হচ্ছে কি গৌণ বা অপ্রধান। এটা প্রধান যদি বলবি, এটাকে আমরা বলতে পারি অপ্রধান। এই বাক্যটা কার উপর ডিপেন্ড করেছে? আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আমরা পরবর্তীতে আবার ক্লোজ নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? কারণ ক্লোজটা হচ্ছে গিয়ে এগুলোতে করাচ্ছি যে সিম্পল সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো থেকে সম্পূর্ণ আলাদা বিষয়। ওটা একটু কয়েকদিন পরে ওটা ডিসকাস করতে হবে। তার আগে আমাদের আরও প্রাসঙ্গিক বিষয়গুলো যেগুলো আছে সেগুলো জানতে হবে। ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে গিয়ে এর আগে ভয়েস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আপাতত তোমরা এইটুকু মনে রাখবে যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং তার অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, আমরা তাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। আই নো দ্যাট হি ইজ অনেস্ট। দেখো যদি বলতাম যে আই নো, তাহলে এটা তো অবশ্যই সিম্পল সেন্টেন্স হতো। আর দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট মাঝখানে না রেখে যদি বলতাম হি ইজ অনেস্ট, তাহলে এটাও সিম্পল সেন্টেন্স হতো। তাহলে সিম্পল সেন্টেন্স হলে কি হচ্ছে? জয়েন্ট করলো মাঝখানে এসে দ্যাট, এই যে দ্যাট যে জয়েন করলো এটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? লিঙ্কার বা সংযোজক। এরকম আছে বিকজ, এটা একটা সংযোজক, ঠিক আছে? তারপর মনে করো যে আছে গিয়া ইফ, হ্যাঁ যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি বাজারে যাব না। ইফ ইট রেন্স টুডে আই উইল নট গো টু মার্কেট। আরও সাজিয়ে লেখা যেতে পারে কি? আই উইল নট গো টু মার্কেট টুডে ইফ ইট রেন্স। যাই হোক, আমরা পরবর্তী এগুলি নিয়ে জানবো। আপাতত সংক্ষিপ্ত আকারে এটা জানো যে কি থাকবে জটিল বাক্য মানে একটু যেটা শুরুতে বললাম যে একটু বাক্যটা কি থাকবে? বড় থাকবে, পেঁচানো। এখানে কি থাকবে? যে সিম্পল সেন্টেন্স হোক আর কম্পাউন্ড সেন্টেন্স হোক না কেন, মাঝখানে লিঙ্কার থাকে, এটা মাস্ট। লিঙ্কার কি কি? যে হু, হুম, হুজ, হেয়ার, এগুলো বলা হতো শুনে থাকবে। দ্যাট, এগুলিকে বলা হয় লিঙ্কার। এগুলি কি করে? দুই তিনটা বাক্যকে যুক্ত করে দেয়, ঠিক আছে? তাহলে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। আর সিম্পল সেন্টেন্স উদাহরণ কি হতে পারে? যে একবার মাত্র সাবজেক্ট, একবার মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? আমরা তাকে বলবো সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স মানে কি? যেখানে কি হয়ে যায়? যেখানে হচ্ছে গিয়ে যে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং তার অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আই নো দ্যাট হি ইজ অনেস্ট। উদাহরণটা একদম মনের মধ্যে গেঁথে নেবে।
এবার আসলাম কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এখানে আবার কি ব্যাপার থাকবে, এখানে যেমন বলা হচ্ছে যে লিঙ্কার থাকতেছে, লিঙ্কার মাস্ট, কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কার মাস্ট, হু হোক আর হুম হোক আর যাই হোক না কেন, তেমনি কম্পাউন্ড সেন্টেন্সও কি থাকবে, এখানে কতগুলো থাকবে গিয়া এমন সংক্ষেপ যেগুলো থেকে বুঝবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। কিরকম, রেদার মানে কি বরং, এন্ড অ্যান্ড, ঠিক আছে, মানে এবং, বিউটি বাট ইত্যাদি, অ্যান্ড বাট রেদার এই শব্দগুলো থাকবে। আর এখানে মনে রাখতে হবে কি, যেখানে যে আমি যে বললাম যে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে ওই সাবঅর্ডিনেট ক্লজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ কি হবে, এই রেদার অ্যান্ড বাট এই শব্দগুলো দ্বারা যুক্ত হবে। তাহলে এগুলো বলা হচ্ছে তাহলে লিঙ্কার। কি হবে, দুই বা ততোধিক সাবঅর্ডিনেট ক্লজগুলো কি হবে, বাংলাতে বলতে গেলে এবং, কিন্তু, বরং এই শব্দগুলি দিয়ে যুক্ত হবে। এভাবে যে বাক্যগুলি গঠিত হয় তাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। ব্যাপারটা বোঝা গেছে? আর এখানে কি দেখতেছে, এখানে থাকতেছে গিয়া সাবঅর্ডিনেটিং যেগুলো ক্লোজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজ, সেগুলো রেদার অ্যান্ড বাট দিয়ে যুক্ত। বাস কিরকম, বাট দিয়ে একটা বাক্য রচনা করো, কি, ধরুন যে সে ধনী, সে ধনী, ইংরেজিতে হলো হি ইজ রিচ। কিন্তু সে ধরো কৃপণ, বাট হি ইজ মাইজার, মাইজার মানে কৃপণ। আবার কি হতে পারে, আকাশে অনেক মেঘ, দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশটা মেঘযুক্ত বাট বৃষ্টি নেই। But it is not raining. ঠিক আছে, আমি অসুস্থ ছিলাম তাই আমি বিদ্যালয়ে যেতে পারিনি। I was ill and so I could not go to school. আমি অসুস্থ ছিলাম এবং তাই আমি বিদ্যালয়ে যেতে পারিনি। I was ill and so I could not go to school. বাস অ্যান্ড দিয়ে যুক্ত হলো, সো দিয়েও যুক্ত হলো। এটা বোঝা গেছে? তাহলে আমরা কি মনে রাখবো, সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য। ওখানে থাকবে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। আর এখানে কি থাকবে, এখানে প্রিন্সিপাল ক্লোজের ব্যাপার নেই, সাবঅর্ডিনেট ক্লোজগুলো যুক্ত হবে। কোন কোন শব্দগুলোর দ্বারা, অ্যান্ড হতে পারে, সো হতে পারে, রেদার হতে পারে, বাট হতে পারে। ঠিক আছে, আজকে সংক্ষিপ্ত ক্লাস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম শেখা হয়ে গেল। এবার তোমাদেরকে আরেকটা টপিকস আমি একটু ধারণা দিই। পজিটিভ নেগেটিভ সেন্টেন্স, হ্যাবাচক এবং নাবাচক, ইতিবাচক এবং নেতিবাচক, এই ধারণার উপর ভিত্তি করে বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা বলা হচ্ছে পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ, AFFIRMATIVE। একটা বলা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। একটা বোঝা গেছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অথবা পজিটিভ এবং নেগেটিভ, একটা ইতিবাচক, একটা হচ্ছে কি নেতিবাচক। এটা কীরকম স্যার, এটা জানতে গেলে তো সহজ কথা একদম। যদি বলি যে অপোজিট ওয়ার্ডগুলো জানো, কীরকম অপোজিট ওয়ার্ডগুলো স্যার, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, আর কি স্যার, পুয়ার মানে গরিব, রিচ মানে ধনী, তাই না? এইটাও একটু জানতে হবে। যেমন হি ইজ এ পুয়ার ম্যান, তাহলে এটাকে আমরা কি করতে পারি, অর্থ একই রাখতে হবে। হি ইজ নট এ রিচ ম্যান, সে ধনী মানুষ নয়। এই যে পুয়ার ম্যান তারা নাকি সে ধনী মানুষ নয়, অর্থ একই রইল। তো যাই হোক,
আমি তো এর আগেই যখন সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন শিখেছিলাম তখন বলছিলাম যে ওই ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, গো দেয়ার মানে সেখানে যাও। একটা কথা বলছিলাম যে সেখানে যাও না, ডোন্ট গো দেয়ার। যাই হোক, আমি যে মূল বিষয়টা নিয়ে এগুলি বেশি সমস্যা হবে না। মূল একটা যেটা বিষয় সেটা হচ্ছে ডু ভার্ব নিয়ে একটু টাচ দেবো আজকে। খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দেবে। ডু ভার্ব, ডু মানে তো করা, কিন্তু ডু এর নিজের সত্তা বা নিজের মানে এটা হারিয়ে ফেলে এবং অন্যকে এই যে এত পরোপকারী, যখন প্রয়োজন হয় অন্য কেউ যদি ডাকে সঙ্গে সঙ্গেই চলে যায়, ঠিক আছে। ডুকে বলা হয় দাতা কর্ম। আমরা ডু দিয়ে কি করে পজিটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স বানাবো, এটা দারুণ গুরুত্বপূর্ণ, দারুণ গুরুত্বপূর্ণ। দেখি তোমাদের বোঝাতে পারি কিনা, একটু মনোযোগ দাও। দেখো, এমনিতে আমরা ডু ভার্বের সাহায্যে কিভাবে বাক্য গঠন করবো, ঠিক আছে, বা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করে নেতিবাচক বাক্য পরিবর্তিত হবে নেগেটিভ সেন্টেন্সগুলো, সেটাই আলোচনা হচ্ছে। ঠিক আছে, এই কয়েকটা উদাহরণ দিলাম, 1 2 3 4, এটা দিনে যতদিন শেখাবেন 4 5 বার করে বলবে। আমি বলছি 4 5 বার করে বলছি হি গোজ টু স্কুল। ধরুন অ্যাসার্টিভ সেন্টেন্সে আবার হি গোজ টু স্কুল মানে সে বিদ্যালয়ে যায়। এবার তোমাকে বলা হলো যে এইভাবে অনুবাদ করতো, সেই বিদ্যালয়ে যায় না, সেই বিদ্যালয়ে যায়, হি গোজ টু স্কুল, ভালো কথা, সেই বিদ্যালয়ে যায় না, এটা তাহলে কি হবে? এইভাবে বলবে হি ডাজ নট গো টু স্কুল। তাহলে স্যার ডাজ কেন হলো স্যার? আসতে দেখো, বলে শাহানা প্লেজ ফুটবল, উত্তর হলো শাহানা ডাজ নট প্লে ফুটবল। আচ্ছা, আগে পড়ো, রমেন অ্যান্ড বিনা রিড বুক, রমেন এবং বিনা বই পড়ে, রমেন অ্যান্ড বিনা ডু নট রিড বুক। আগে দেখো, হি ওয়েন্ট টু স্কুল, মাফ হবে, হি ওয়েন্ট টু মার্কেট, হি ডিড নট গো টু মার্কেট। কীভাবে হলো? অ্যাকচুয়ালি এটার সঙ্গে টেন্সের সম্পর্ক আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং সাবজেক্ট যদি এক বছর হয়, মানে একবার একটা সাবজেক্ট মানে এক বছর মানে একটা, তাই না, সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি এক বছর হয়, তাহলে নেগেটিভ করার সময় কী হবে? আমাদের ডাজ আসবে। কীভাবে? ডাজ আসবে। এই যে হি গোজ টু স্কুল, এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে
নেগেটিভ পার্সন কিছু ডাজ, হি ডাজ নট গো টু স্কুল। আমি বলছি ডুকে, কি বললাম, দাতা কর্ম, ডুকে ডাক দেওয়া মাত্র ডু চলে এলো, আসে কি বলতে হয়ে গেলো, ডু ডাস, ছেলে গোস হলো ডাজ নট, সে ভিতরে যায় না, নেগেটিভ সেন্টেন্স, ডাজ নট। এবার গোস ছিল, ইয়েসটা যেহেতু এখানে এসে গেল, ওই জন্য এখানে সিঙ্গেল গো হলো। তাহলে আমরা কি মনে রাখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারে ডাস আসবে এবং তারপরে যে মূল ভাব থাকবে ফাইনাল ভাবটা, তার সাথে ইয়েস বা অন্য কিছু যুক্ত হবে না। ডাস বসলে আর ইয়েস টিএস কোনো ব্যাপার নেই, ওই জন্য কি হলো, হি ডাজ নট গো টু স্কুল। ক্লিয়ার? 2 নম্বরও তাই, শাহানা প্লেস ফুটবল, শাহানা ফুটবল খেলে। বাস এটাকে যদি আমরা এখন এভাবে বলি যে শাহানা ফুটবল খেলে না, শাহানা ডাজ নট প্লে ফুটবল। দেখো শাহানা হচ্ছে গিয়া একটা মেয়ে, মানে একজন, দ্যাট ইজ সিঙ্গুলার নাম্বার, ওই জন্য শাহানা ডাজ নট প্লে, এখানে ছিল প্লেস, এখানে হয়ে গেল প্লে, শাহানা ডাজ নট প্লে ফুটবল। পরিষ্কার? প্রথমটা যে নিয়মে হলো, দ্বিতীয়টাও সেই নিয়মে হলো। 3 নম্বরে হলো রমেন অ্যান্ড বিনা, দুইজন স্টুডেন্ট ধরো, একজনের নাম রমেন, একজনের নাম বিনা, রিড বুক, ওরা বই পড়ে। এটা কি করছে, রমেন অ্যান্ড বিনা ডু নট রিড বুক। দেখো বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু প্রেজেন্ট টেন্সে যেহেতু রমেন অ্যান্ড বিনা মানে সাবজেক্ট কয়টা এই বাক্যে সাবজেক্ট রমেন অ্যান্ড বিনা, রিড বুক এটা হচ্ছে ভার্ব। তারা রমেন দুইজন, তার মানে হচ্ছে প্লুরাল, যখন প্লুরাল নম্বর থাকবে তখন ডু হবে, কি হবে, ডু। আর রিড তো নো টেনশন, যেমন ছিল তেমনই আছে। নতুন করে কি নিয়ে আসলাম, ডু এবং নট, ডু নট। হি ওয়েন্ট টু মার্কেট, এটা ইম্পর্টেন্ট, ওয়েন্ট থাকে কি হয়ে গেল, ওয়েন্ট হয়ে গেল গো, সামনে হলো ডিড। ঠিক আছে, কি মজা। হি ডিড নট গো টু মার্কেট, হি ওয়েন্ট টু মার্কেট, হি ডিড নট গো টু মার্কেট। অর্থাৎ তোমাদের মনে পেয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে ওটাকে নেগেটিভ করার সময় কি আসবে, ডিড চলে আসবে, কারণ ডু ডিড ডান, ডিড হচ্ছে কি পাস্ট ফর্ম, হি ডিড নট। আর ডিড যখন বসবে পরবর্তীতে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকবে, ছিল ওয়েন্ট হয়ে গেছে গো। ডিড থাকলে পরের যে ভাবটা থাকবে সেটা প্রেজেন্ট ফর্মে থাকবে। এইভাবে হলো হি ডিড নট গো টু মার্কেট। আমি বুঝতে পারছি, হি গোজ টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল। শাহানা প্লেস ফুটবল, শাহানা ডাজ নট প্লে ফুটবল। রমেন অ্যান্ড বিনা রিড বুক, রমেন অ্যান্ড বিনা ডু নট রিড বুক। হি ওয়েন্ট টু মার্কেট, হি ডিড নট গো টু মার্কেট। এগুলো চর্চা করবে বাড়িতে, আর আমার বই দেখবে। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, এরপর দিন আবার দেখা হবে।